সংঘাত হানাহানি ভুলে রাষ্ট্র সংস্কার কাজে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে বললেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। 25তম নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে আজ শপথ। দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন, মত অ্যাটর্নি জেনারেলের। ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। প্রচলিত আইনে হত্যার বিচার দাবি। অনিয়ম দুর্নীতি ফিরে এলে প্রতিহতের ঘোষণা। ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না, সন্দেহজনক লেনদেন বন্ধ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান শিবলি রুবাইয়াতুল ইসলাম। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। সংঘাত হানাহানি ভুলে পুরো জাতিকে আরও উন্নত স্তরে নিতে সবার সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো রাষ্ট্রেই পচন ধরেছে উল্লেখ করে তিনি বলেন, সংস্কার হবে সব খাতে। রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা এবং রংপুর সার্কিট হাউসে বক্তব্য রাখেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার 3 দিনের মাথায় নতুন সরকারের প্রধান উপদেষ্টা প্রথম সফর করলেন উত্তরের জেলা রংপুরে। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদের বাড়ি পীরগঞ্জের পর তার শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও যান অধ্যাপক ডক্টর ইউনূস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের বৈঠক কক্ষে তিনি শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, শোনেন নতুন বিজয়ের কারিগরদের বিভিন্ন মতামত। বুদ্ধির জন্য সে কারো কাছে যায়। উপস্থিত নতুন প্রজন্মের উদ্দেশ্যে নোবেল জয়ীর বার্তা, দেশকে এগিয়ে নিতে চান বৃহত্তর ঐক্যে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে। এরপর আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধান উপদেষ্টা। সেখানেও কিছু সময় কাটান তিনি। পরে রংপুর সার্কিট হাউসে গিয়ে মধ্যাহ্নভোজ সারেন অধ্যাপক ইউনূস। কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক শেষে সার্কিট হাউসের গেটে মুখোমুখি হন উপস্থিত গণমাধ্যম কর্মীদের। বড় কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা বিশিষ্ট এই অর্থনীতিবিদ বলেন, পুরো রাষ্ট্রেই সংস্কার জরুরি। পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। ঠিক কতদিন প্রয়োজন সংস্কারে কিংবা কতদিন পর নির্বাচন হবে, এমন প্রশ্নেরও খোলামেলা উত্তর প্রধান উপদেষ্টার। এইটা তো কেউ বলে নাই এখনো, আলাপ হলে তখন দেখা যাবে কতদিনে হলে ভালো হবে, যেটা আপনারা বলেন। এটা থেকে কারোর কোনো এমন না যে এটা আমি এক্ষুনি করে দেব, বললে করে দেবে, কি আছে। যে করলে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, আগে নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো হবে। সমাজের সবার অংশগ্রহণে বাংলাদেশকে অনন্য স্তরে উন্নীত করতে তরুণ সম্প্রদায়কেই দায়িত্ব নেয়ার আহ্বান জানান অধ্যাপক ডক্টর ইউনূস। ভালো হবে কি ভালো হবে না। সময় সংবাদ, রংপুর। শিক্ষার্থীদের আলটিমেটাম কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারে যতদিন দরকার হবে অন্তর্বর্তী সরকার ততদিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি সাইবার নিরাপত্তা সহ যে কোনো খারাপ আইন সংস্কারেরও আশ্বাস দেন। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর প্রথম দিন সচিবালয়ে অফিস করার সময় সাংবাদিকদের তিনি একথা জানান। মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পর শুক্রবার বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর আসিফ নজরুল সাপ্তাহিক ছুটির দিন শনিবার সকাল থেকেই সচিবালয়ে অফিস করেন। এ সময়ে আইন সচিব সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শুভেচ্ছা জানান।
এরপর আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এ সময় জুলাই থেকে এ পর্যন্ত গণ আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা, আন্দোলন দমনের নামে দায়ের করা ফৌজদারি ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের পাশাপাশি মিথ্যা মামলায় আটক থাকা শিশু কিশোরদের ছেড়ে দেওয়া সহ সভায় 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে আইন উপদেষ্টা কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। নতুন সরকারের কাজের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কারে পরিকল্পনা নেয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশনের ভূমিকা তো আপনারা জানেন, তো এখানে যদি আপনার ওভারহলিং না করা হয় তাহলে ভবিষ্যতে যে সরকার আসবে তারা তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার সেভাবে ব্যবহার করবে। আমাদের অতীতের অভিজ্ঞতা সুখকর না। এই সরকারের মেয়াদ প্রসঙ্গে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, একটি সুষ্ঠু নির্বাচন করা এবং বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য যতদিন দরকার হবে অন্তর্বর্তীকালীন সরকার ততদিন দায়িত্ব পালন করবে। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার জীবন মিস করি। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে কবে আমি আমার সেই জীবনে ফিরে যেতে পারবো। সাইবার নিরাপত্তা আইন সহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারে ব্যবস্থা নেয়ার কথাও জানান অধ্যাপক আসিফ নজরুল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতা অভ্যুত্থানে নিহতদের স্মরণে শরীয়তপুরে মোমবাতি প্রজ্বলন করেছেন শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। এতে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় জাতীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান সহ নতুন করে দেশ গঠনের লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থীরা। আগামীর সুখী, সমৃদ্ধি এবং বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চান তারা। আমরা আমাদের দেশকে নতুন করে সাজাবো, আমরা আমাদের বাংলাকে নতুন সোনার বাংলা করে গড়ে তুলব, এই হচ্ছে আমাদের প্রত্যয়। কোনো বৈষম্য যাতে না থাকে, আমাদের নারী পুরুষ হোক, যে কোনো ধর্ম হোক, আমরা সবাই একসাথে মিলেমিশে বসবাস করতে চাই। আমরা চাই দেশে যাতে আর কোনো দুর্নীতি না হোক। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকে আবার নতুন করে বলতে চাই যে তরুণ সমাজ এখন মরে যায়নি, এরা এখন জেগে উঠেছে নতুন করে, এই দেশকে নতুন করে গড়ার প্রত্যয় নিয়ে জেগে উঠেছে। ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছি, তাই আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে সোনার বাংলা গড়ার জন্য। বৃষ্টি আর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই শিক্ষার্থীরা সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। রাজধানীর মোড়ে মোড়ে যত্রতত্র পার্কিং, গণপরিবহনের দৌরাত্ম্য রুখতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি যোগ দিয়েছে বিএনসিসির বিভিন্ন ইউনিট। তোহা খান তামিমের রিপোর্ট। তারা তরুণ তুর্কি, অদম্য ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসায় পড়ার টেবিল থেকে এখন রাজপথে দেশের প্রয়োজনে নিজের তাগিদে নেমেছেন সড়কে শৃঙ্খলা ফেরাতে। শনিবার রাজধানীর মোড়ে মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাঝে মাঝে বৃষ্টির দেখা, আবার কখনো ঝলমলে রোদ, কোনো কিছুই বাধা হতে পারেনি তরুণদের কাছে। যে কোনো কর্মচারীও বাইকে উঠলে তার মাথায় আমরা হেলমেট দেখতে পাচ্ছি, আমরা ফল পাচ্ছি। শুধু ট্রাফিক না, রোড পরিষ্কার বলি বা অন্যান্য যে সকল কার্যক্রম, দুর্নীতি দমন, সবগুলো এটা হচ্ছে প্রতিটা নাগরিকের দায়িত্ব। ট্রাফিকের অবস্থা বা প্রত্যেকজনের সেফটির যে অবস্থা, আমরা সেই সবকিছু সুরক্ষা করার জন্য আমরা আজকে এখানে আসি। এদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে সড়কে ছিল আর্মি ও নেভাল ইউনিটের বিএনসিসির সদস্যরা। আইন মেনে চলার এই অভ্যাস যেন বছর জুড়ে চলতে থাকে, সে লক্ষ্যে কাজ করছেন তারা। সাধারণ মানুষও স্বাগত জানাচ্ছেন তাদের এমন কার্যক্রমে। ট্রাফিকের যে কাজটা সেইটা দেখতেছে আমাদের নেভাল উইং এর ক্যাডেট প্লাস আমাদের আর্মি উইং এর ক্যাডেটরা রয়েছে। এরাই ভবিষ্যৎ, এরা দেশকে বুঝতে পারে, দেশের মানুষের সমস্যা বুঝতে পারে এবং আমাদের সবার উচিত এদেরকে অ্যাপ্রিসিয়েট করা। ছাত্ররা যে নিচে উদ্যোগ নিছে সেটা আসলে খুব ভালো লাগছে। ট্রাফিক নাই, এখন শিক্ষকরা করতেছে, ছাত্ররা করতেছে ভালো। এদিন সড়কে শৃঙ্খলার পাশাপাশি রাস্তার ফুটপাত ও আশপাশে সৌন্দর্য বর্ধনের কাজ চলে সমান্তরে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি পুড়ে যাওয়া থানা সংস্কারের কাজে শিক্ষার্থীরা। এদিকে মেট্রোপলিটনের ৮৪টি থানার কাজ শুরু হয়েছে। থানা ও পুলিশ জনগণের উল্লেখ করে বাহিনীর উপর জনসাধারণের আস্থা রাখার অনুরোধ জানিয়েছে পুলিশ। আগুনে পুড়ে যাওয়া থানার ভেতর প্রশান্তির এমন দৃশ্য রাজধানীর মোহাম্মদপুর থানায়। গত ৫ দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছেন শিক্ষার্থীরা। রোদ বৃষ্টি কোনো কিছুতেই হার মানছেন না তারা। নিরলসভাবে করে যাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।
শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। রোদ কিংবা বৃষ্টি কোনো কিছুই শিক্ষার্থীদের উদ্যমে বাধ সাধতে পারছে না। এ এক হার না মানা নতুন প্রজন্ম। টানা পঞ্চম দিনের মতো শনিবারও সড়কে শিক্ষার্থীরা। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে নিরলসভাবে কাজ করছেন তারা। সাধারণ মানুষসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছেন। রংপুরে শনিবার বৃষ্টিতে ভিজেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেন শিক্ষার্থী, সাধারণ মানুষসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে দল বেঁধে কাজ করছেন তারা। সাধারণ মানুষ যানজটের মুখে পড়তেছে, তাদের অনেক ধরনের সমস্যা হচ্ছে ট্রাফিকে চলাচলের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা তাদের সাহায্য করার জন্য এখানে নেমেছি। যতদিন পর্যন্ত পুলিশ এবং ট্রাফিক পুলিশ মাঠে না নামছে ততদিন পর্যন্ত আমরা এই কাজটি চালিয়ে যাব। বৃষ্টি উপেক্ষা করে বরিশালেও ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। তারা জানান মানুষের ভোগান্তি কমাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহেও কাজ করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় ট্রাফিক আইন মেনে চলতে চালকদের সচেতন করা হয়। দেশের সমস্ত সড়কগুলো নিরাপদ থাকুক, সড়কগুলো সুশৃঙ্খলভাবে চলুক, এই জন্য আমরা ছাত্রদেরকে সহযোগিতা করছি। খুলনায় কাজ করছেন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা। প্রতিটি প্রাইভেট কার চেক করছে শিক্ষার্থীরা। হেলমেট ছাড়া কেউ মোটরসাইকেল চালালে তাদেরকে হেলমেট পরতে বাধ্য করছেন। যাদের হেলমেট নেই তাদের আমরা কিছুটা শাস্তির ব্যবস্থা করেছি। 10 মিনিট তাদের করে দাঁড়াচ্ছি এবং যে সব গাড়ি আমাদের সন্দেহভাজন মনে হচ্ছে তাদের আমরা চেক করতেছি। ওভারটেক না করে, তারপর হচ্ছে গাড়ি হচ্ছে আপনার যেহেতু স্পিড কমায় না, ওরা উল্টাপাল্টা চলাচল করে, এই কারণে হচ্ছে আমরা দেখাশোনা করতেছি। রাজশাহীতেও শিক্ষার্থীদের হাতের ইশারায় সড়কে রিকশা, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন শৃঙ্খলা মেনে চলছে। শিক্ষার্থীদের সড়ক ব্যবস্থাপনায় খুশি যাত্রী ও চালকরা। এছাড়া বগুড়া, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রশাসনের সঙ্গে মতবিনিময়, দেয়াল লিখন ও চিত্রাঙ্কনের মধ্যে জেলায় জেলায় কর্মসূচি পালন করল শিক্ষার্থীরা। স্বৈরাচারী আচরণ, অনিয়ম ও দুর্নীতি ফিরে এলে আবারও প্রতিহতের ঘোষণাও দেন তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে দ্রুত কাজে ফেরার আহ্বান জানানো হয়। প্রশাসনের সঙ্গে মতবিনিময়, চিত্রাঙ্কন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ শনিবার জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের সঙ্গে মতবিনিময় করেছে প্রশাসন। দ্রুতই সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, নিরপেক্ষ পুলিশ বাহিনী গঠন ও প্রশাসনিক কার্যক্রম শুরুর তাগিদ দেন শিক্ষার্থীরা। দাবি শোনার পর সার্বিক সহায়তার আশ্বাস দেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও লেফটেন্যান্ট কর্নেল শামীম আহমেদ। স্বৈরাচারী আচরণ, অনিয়ম ও দুর্নীতি ফিরে এলে আবারও প্রতিহতের ঘোষণাও দেন শিক্ষার্থীরা। মাঠে যারা অপরাধ করছে আপনারা দয়া করে তাদেরকে আপাতত মাঠে পাঠাবেন না। এমন একটা রাষ্ট্র করতে চাই যেখানে ন্যায় বিচার থাকবে। সরকারি চাকরিজীবী হিসেবে কাজ না করে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে। ঘটনা, দুর্ঘটনা বা কোনো খবর যদি আপনাদের থাকে, মেসেজ থাকে, এটা আপনারা একটু থানা পর্যায়ে ওখানে আমাদের যে সদস্য থাকবে তাদের কাছে একটু অবগত করবেন। আমরা এটা তাৎক্ষণিক ব্যবস্থা নিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের এই নতুন বাংলাদেশ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। সরকারি স্থাপনা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারে চতুর্থ দিনের মতো জেলায় শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামে সেনাবাহিনী। নগরীর কয়েকটি এলাকায় করা হয় মাইকিং। আরএমপিতে কিছু জিনিস রাখা আছে, কিছু জিনিস চিড়িয়াখানাতে রাখা আছে এবং সেগুলো পাহারারও ব্যবস্থা করা আছে। সরকারি বিভিন্ন স্থাপনার জিনিসপত্র বিভিন্ন জায়গায় আছে, এই তথ্য পেয়েছি। তো সেই অনুপাতে আমরা সবাইকেই আমরা বলেছি যে আপনারা স্বেচ্ছায় সেগুলি জমা করুন। ঝিনাইদহে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সকল পুলিশ সদস্যকে দ্রুত কাজে ফিরতে আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শহরের বিভিন্ন দেয়াল শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে এক একটি ক্যানভাস, যেখানে তারা রং তুলির ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন ছাত্র আন্দোলনের বিভিন্ন স্লোগান এবং প্রতিশ্রুতি। রংপুর, ফরিদপুর ও নীলফামারীতে দেয়াল লিখন ও চিত্রাঙ্কনে অংশ নেয় শিক্ষার্থীরা। যান চলাচল নিয়ন্ত্রণ সহ পরিষ্কার পরিচ্ছন্নতায়ও অংশ নেন তারা। কেউই আমাদের দেশকে স্বৈরাচারের মতো করে না ক্ষমতা দখল করে রাখে। আমরা আমাদের তরুণ সমাজকে আরো উজ্জীবিত করতে চাই, তাদেরকে আরো মোটিভেটেড করতে চাই। দেশকে একটু সুন্দর করার জন্যও আছি, এই জন্য আর কি করা। এভাবে যদি সবাই আমরা কাজ করি অবশ্যই দেশকে আমরা পাল্টাতে পারবো। নতুন করে শহরটা নতুন রূপে সেজে উঠেছে, সেজন্য খুব সুন্দর লাগছে। জনগণ যারা তারাও হচ্ছে আমাদের অনেক সাহায্য করছে। ফরিদপুরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার 3 থানার পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনতে তাদের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী।
গাজীপুরে সড়ক মহাসড়কে যান চলাচল সচল রাখা শিক্ষার্থীদের বিভিন্ন ট্রাফিক নিয়ন্ত্রণ সরঞ্জাম বিতরণ করেছেন জেলা প্রশাসক। হিলিস্থল বন্দর সহ দিনাজপুরের হাকিমপুর উপজেলায় আইন শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশে থাকার ঘোষণা দিয়েছে বিজিবি। নিজ দায়িত্বটা সুন্দরভাবে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই প্রয়োজনে আমাদের বিজিবির সদস্যরা তাদের সাথে আমাদের এখানে সর্বদা কাজ করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের সহায়তা না করায় জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে যে সংকট রয়েছে তা দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, এর আগে দেশের অর্থনীতিতে কিছু ভুল নীতির কারণে উন্নয়নের সুফল পাননি মানুষ। এখন সার্বিক বিষয়গুলো দেখা হবে। বৈশ্বিক নানা সংকট আর দুর্নীতি অনিয়মের কবলে দীর্ঘদিন ধরেই ধুঁকছে দেশের অর্থনীতি। আর ছাত্র জনতার আন্দোলন চলাকালে আরও চাপে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রবাসী আয়। এতে কালো মেঘ জমে আর্থিক খাতসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদের বক্তব্যে আভাস মিলল মন্থর হয়ে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর। শনিবার সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে অর্থ উপদেষ্টা জানান, থেমে যাওয়া গাড়ির চাকার মতোই আবারও ধীরে ধীরে ঘুরবে দেশের অর্থনীতির চাকা। এটা খুব কঠিন সময়। আমরা ইমিডিয়েটলি আমাদের কনসার্নটা হলো ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা। শুধু রাস্তাঘাটের না, ব্যাংকগুলি চালু করা, পোর্টগুলি অনেকাংশে ইসে আছে, রাস্তাঘাট ইসে করা, সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি। মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে যে সংকট রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেও জানান ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে, এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করব। থমকে গেলে কিন্তু স্টার্ট করা গাড়ির মতো, এবার বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে বা এনার্জি লাগে, ব্যাটারির উপর চাপ পড়ে। অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি। অতীতের কিছু ভুল নীতির কারণে মানুষ উন্নয়নের প্রকৃত সুফল পাননি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, কাজ করা হবে ব্যাংক খাতের দুর্বলতা, সুশাসন, টাকা পাচার ও ঋণ খেলাপির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে। বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক, তারপরে সংস্কারগুলো তো আসবে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি নগদ উত্তোলন করা যাবে না, তবে এই সিদ্ধান্ত চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। শনিবার রাতে ব্যাংকের এমডিদের কাছে পাঠানো এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন। এদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর শনিবার ইমেইলে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি। অবৈধ বোর্ড মিটিংয়ের মাধ্যমে সময় টেলিভিশনের এমডি ও সিইওকে অপসারণের খবর ছড়াচ্ছে একটি মহল, যা আদৌ সত্য নয়। সময় টেলিভিশনের লাইসেন্স বর্তমান এমডির নামে, সুতরাং তাকে অপসারণ করার কোনো সুযোগ নেই। 2009 সালের মে মাসে সময় মিডিয়া লিমিটেড গঠনের জন্য জেলা প্রশাসক কার্যালয়ে আবেদন করেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। সে বছরের সেপ্টেম্বরে মোট 10টি টেলিভিশন চ্যানেল লাইসেন্স পায়, সময় তার মধ্যে একটি। লাইসেন্স হয় বর্তমান এমডি আহমেদ জোবায়েরের নামে। গঠিত হয় সময় মিডিয়া লিমিটেড নামে একটি কোম্পানি। এক পর্যায়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হয় দেশের স্বনামখ্যাত শিল্প গ্রুপ সিটি গ্রুপ। লগ্নিকারক হিসেবে তারা বি গ্রুপের শেয়ার হোল্ডার, আর উদ্যোক্তা হিসেবে আহমেদ জোবায়ের এবং অন্যান্যরা এই গ্রুপের শেয়ার হোল্ডার। এই গ্রুপ এবং বি গ্রুপের যৌথ স্বাক্ষরে সকল ব্যাংক হিসাব পরিচালিত হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এমডির উপস্থিতি এবং অবহিত করা ছাড়াই একটি বোর্ড মিটিং ডেকে আহমেদ জোবায়েরকে অপসারণের খবর ছড়িয়ে দেওয়া হয়, যেটিকে অবৈধ মনে করছে সময় মিডিয়া লিমিটেডের কর্তৃপক্ষ। বিষয়টি একজন উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে চর দখলের মতো কোনো জবরদস্তিমূলক কাজ করা যাবে না।
একদিনের মধ্যে সরকারের সব কার্যক্রম স্বাভাবিক ও আরও গতিশীল হলে এসব জবরদখল চেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। এদিকে আদালত খোলা মাত্রই কোম্পানির এ গ্রুপ আইনি পদক্ষেপে যাবে। স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের জীবনযাত্রা। শিক্ষার্থীরা এখনও আছেন মাঠে, করছেন পরিষ্কার পরিচ্ছন্নতা, যানজট নিয়ন্ত্রণ এবং দেয়ালে দেয়ালে চিত্রাঙ্কনের কাজ। তারা বলছেন নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারের পাশেই থাকবেন তারা। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। চা দোকানি আবু সাহিদের এই দোকানের আয়ে চলে ৬ সদস্যের পরিবার। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে বেশ কিছুদিন বন্ধ ছিল তার দোকানও। সেই পরিস্থিতি কাটিয়ে এখন আবারও শুরু হয়েছে বেচা বিক্রি। নতুন সরকার হয়েছে, চাই আমরা দেশ স্বাভাবিক থাকুক। ময়মনসিংহে এখন অনেকটাই স্বাভাবিক মানুষের জীবনযাত্রা। সচল হয়েছে যান চলাচল, ভিড় বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও। চলমান পরিস্থিতিতে জীবনযাত্রা পুরোপুরি স্বাভাবিক করতে রাস্তায় রয়েছে গণ অভ্যুত্থানের কারিগর, শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা, ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজার মনিটরিং সবখানেই পদচারণা তাদের। সড়কের পাশের দেয়ালগুলোতেও তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে রক্তে কেনা তারুণ্যের বাংলাদেশের চিত্র। আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণরা বলছেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় লড়ে যাবেন তারা। আমরা যে বৈষম্য বিরোধের কথা বলেছি, আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই শহরে পোস্টার, পিভিসি ব্যানার নির্ধারিত জায়গা ব্যতীত থাকা যাবে না। এই শহরের ট্রাফিক সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। তরুণদের কাছে এখন সাধারণ মানুষের প্রত্যাশাও বেড়েছে। সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে তৃণমূল পর্যায়ে ভূমিকা রাখবেন বলে আশা তাদের। তাদের প্রতি যদি আমরা নজর দিতে পারি, রাষ্ট্র যদি বিশেষ নজর দেয়, তাহলে এই বাংলাদেশ সত্যিই একটি পৃথিবীর মধ্যে অন্যতম রাষ্ট্র হবে। গত 200-250 বছরে আমরা যে শৃঙ্খলা দেখি নাই বা ইতিহাসে আমরা জানি নাই, সেটা তারা দেখিয়েছে। দীর্ঘদিন কোণঠাসা থাকা রাজনৈতিক দলগুলো এখন উজ্জীবিত। নেতারা বলছেন এই তরুণদের চাওয়া পূরণের লক্ষ্য নিয়েই কাজ করে যাবেন তারা। আমরা মনে করি ছাত্র সমাজ যে উদ্দেশ্য নিয়ে তারা এই আন্দোলনটি করেছে, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, বৈষম্যমূলক আচরণ থেকে মুক্তি হওয়ার জন্য, আমরা মনে করি যদি তাদের সেই উদ্দেশ্যেই থাকে, সেই গতিতে থাকে, তাহলে এই দেশকে অনেক কিছু দিতে পারবে। জনগণের ভাষা যেহেতু ছাত্ররা বুঝেছে এবং সেই অনুযায়ী ছাত্ররা এই আন্দোলন করে আজকের যে সফলতা তারা নিয়ে এসেছে, আমি মনে করি প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ছাত্রদের ভাষা বা জনতার ভাষা বুঝেই তারা সিদ্ধান্ত নেবে। বিপ্লবী এই তরুণরা বলছেন নতুন বাংলাদেশ গঠনে পাশে থাকবেন তারা। পড়াশোনার পাশাপাশি কাজ করবেন সমাজ তথা রাষ্ট্র সংস্কারেও। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নীলফামারীর সৈয়দপুরে আন্দোলন পরবর্তী ঘটনা নিয়ে আলোচনায় বসেন সাংবাদিকদের সঙ্গে। শনিবার রাতে একটি হোটেলে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় হয়। এ সময় সমন্বয়করা বলেন, স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করে সমতাভিত্তিক সমাজ ব্যবস্থা উপহার দিতে চান তারা। আন্দোলনের এই সুফলকে কলঙ্কিত করতে একটি কুচক্রী মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই সর্বস্তরের সহযোগিতা কামনা করেন তারা। ছড়ায় মৌলভীবাজারে অনিশ্চয়তার মুখে পড়েছে রোপা আমন আবাদ। এরই মধ্যে বীজতলা রোপণের অনুপযোগী হয়ে উঠেছে। এতে লোকসানের শঙ্কায় কৃষক। তবে কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে বিলম্ব প্রজাতির ধান চাষে পরামর্শ দেওয়া হচ্ছে। শাহ ওলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ হাওর ডুবে আছে পানিতে, আগাছায় পূর্ণ বেশিরভাগ এলাকা। বন্যার পানি এখনো নেমে যায়নি মৌলভীবাজারের হাওড়াঞ্চলে। তার উপর জুলাই ও চলতি মাসের প্রথম সপ্তাহের বৃষ্টিতে পানি আরও বাড়ে। রোপা আমন রোপণ মৌসুম চললেও জলাবদ্ধতার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ। কৃষি বিভাগের হিসাবে হাকালুকি হাওরে 2500, কাওয়াদেঘি হাওরে 2000 এবং হাইল হাওরে প্রায় 1000 হেক্টর আমন আবাদ উপযোগী জমি পানিতে তলিয়ে আছে। এবার আমরা পানির লাগিয়া ক্ষেতটা করতাম, আমরা দুশ্চিন্তায় আছি। এখন বন্যায় আমরা অনেক মারছে, এখন বাদ বাকি যে আমরা পানি লাগি আমল ধান আমরা খেত করতে পারতাম না। পয়সা খাইয়া তারা পানি তারা অলরেডি দিচ্ছে না। 2 হাত যদি আল্লাহর রাস্তায় তারা কমাইতো, তে মোটামুটি আমরা একটা লাভবান হইলাম না আর কি।
পানি নিষ্কাশনের জন্য পাম্প হাউস থাকলেও বিদ্যুৎ স্বল্পতায় তা চলছে না বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আর কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে নাবি জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। বিদ্যুতের সাথে তাল মিলিয়ে আমাদের আসলে এটা করতে হচ্ছে, বিকল্প হিসেবে আমাদের এই মুহূর্তে কোনো অপশন নেই। তবে এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষ করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন স্যারদেরকে এবং আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন অফিসারদেরকে আমরা বিষয়টা অবগত করেছি। আমাদের কিছু লেট ভ্যারাইটি আছে, বৃদান 22, 23, 46, ওই সমস্ত জাতগুলির বীজতলা তৈরি করে ওই সমস্ত লেট ভ্যারাইটি রোপণ করার জন্য। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর মৌলভীবাজারে 1,01,000 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। প্যাকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের এক খামারির। তার খামার দেখে উৎসাহিত হচ্ছেন বেকার যুবক সহ স্থানীয়রা। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। সাদা হাঁস পালন করা হচ্ছে টিনের ঘরে, কখনো সেই হাঁস খামার থেকে ছেড়ে দেয়া হচ্ছে বিলে। প্যাকিং জাতের সাদা হাঁস পালনে ভাগ্য ফিরেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল আজিজের। 2 বছর আগে বিলের লিজ নেয়া জমিতে বাপ বেটা নামে হাঁসের খামার গড়ে তোলেন। প্রথম বছর খামারে রাজহাঁস লালন পালন করে কিছুটা ক্ষতির মুখে পড়লেও গত 1 বছর ধরে প্যাকিং জাতের সাদা হাঁস পালন করে ভাগ্য ফিরছে তার। খুব ভালো মানের হাঁস, খুব দেখতেও সাইজ খুব ভালো লাগে। আমরা চেষ্টা করবো এরকম আনার জন্য। চাকরি পেছনে না করে আমি ভাবতেছি এরকম একটা খামার করা যায় কিনা, এই জন্য এটা দেখার জন্য আমি মূলত এখানে আসছি। বাপ বেটা নামের হাঁসের খামারে কাজ করছেন আব্দুল আজিজের স্ত্রী ও একমাত্র ছেলে। করোনাকালীন অবস্থায় যখন লেখাপড়া আর কি স্কুল কলেজ সব কিছুই বন্ধ হয়ে যায়, তখন বাড়িতে বসে থেকে বেকার, তো বাবা তখন খামার শুরু করার প্ল্যান করে যে রাজহাঁসের খামার করব। যখন স্কুল কলেজ খোলে লেখাপড়ার পাশাপাশি তার খামারে সহযোগিতা করি। প্যাকিং জাতের হাঁস এইগুলো আর কি অনেক লাভজনক, আবার রোগ ব্যাধি কম হয়। বর্তমানে ওজন অনুযায়ী প্রতিটি হাঁস বিক্রি করছেন 1,600 থেকে 1,800 টাকায়। 100 হাঁস নিয়ে 2 থেকে 2.5 মাসের মধ্যে এটা এত ডেভেলপ হলো, মানে 2.5 থেকে 3 কেজি হয়ে গেল। দেখা গেল যে 3.5 মাসের মধ্যে আবার ডিম দিচ্ছে। ডিম থেকে আবার বাচ্চা ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে বাচ্চা নিলাম। বাচ্চা একদিনই বাচ্চা 120 টাকা পিস। আব্দুল আজিজের খামারে 2 শতাধিক হাঁস রয়েছে। নওগাঁ থেকে বাচ্চা এনে 3 থেকে 3.5 কেজি ওজনের করে 3 মাস পর পর বিক্রি করছেন খামারের হাঁস। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। সময় খেলার খবর। দেশের বর্তমান পরিস্থিতির কারণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর। পূর্ব নির্ধারিত 17 তারিখের পরিবর্তে 12 আগস্ট দেশ ছাড়বেন নাজমুল হোসেন শান্তর দল। আজ পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করার কথা রয়েছে বিসিবির। কোচ সোহেল ইসলামের নেতৃত্বে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে আসন্ন সফরের সম্ভাব্য দল। পূর্ব নির্ধারিত বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর। বর্তমান পরিস্থিতির কারণে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও, তবে ক্রিকেটারদের সফর হচ্ছে এটা নিশ্চিত। দেশের এমন পরিস্থিতির কারণে পাকিস্তান সফরের সূচিতেও আসছে পরিবর্তন। 17 আগস্ট পাকিস্তান সফর করার কথা ছিল নাজমুল হোসেন শান্তর দলের, তবে এই পরিস্থিতিতে সফরের তারিখ এগিয়ে এনেছে বোর্ড। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পিসিবিকে জানানো হলে আগেই পাকিস্তান সফর করার অনুমতি দেয় বোর্ডটি। তাই 5 দিন এগিয়ে 12 আগস্ট রাতে ঢাকা ছাড়ার কথা রয়েছে দলের। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে সফরের তারিখ এগিয়ে আনায় দল ঘোষণার তারিখেও আনা হয়েছে পরিবর্তন। রোববার 15 সদস্যের দল ঘোষণার কথা রয়েছে বিসিবির। রাওয়ালপিন্ডিতে 21 আগস্ট প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নির্ধারিত সময়ের আগে যাওয়ার কারণে সেখানে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। পাকিস্তান যাওয়ার দিনক্ষণ এগিয়ে আনার আরও একটা কারণ রয়েছে। বেশ কিছুদিন হয়েছে ঢাকায় এসেছেন কোচিং স্টাফের বিদেশি সদস্যরা। নিরাপত্তাজনিত কারণে হোটেলবন্দি থাকতে হচ্ছে। তবে বন্ধ নেই ক্রিকেটারদের প্রস্তুতি। সম্ভাব্য দল নিয়ে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছেন কোচ সোহেল ইসলাম, যেখানে ছিলেন লিটন দাস, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, নাহিদ রানা, সৌম্য সরকাররা।
16 তারিখ থেকে মূল স্কিল ট্রেনিং হওয়ার কথা ছিল ক্রিকেটারদের, তবে গেল কয়েকদিন ব্যক্তিগতভাবে ফিটনেস নিয়ে কাজ করেছেন তারা। এদিনও দেশীয় কোচ সোহেল ইসলামের অধীনে ব্যাটিং ও বোলিংয়ে ঝালিয়ে নিয়েছেন নিজেদের। জানা গেছে পাকিস্তান যাওয়ার পর প্রধান কোচ চান্ডিকা হাথুরু সিংহের নেতৃত্বে অনুশীলন করবে দল। এরই মধ্যে বাংলাদেশ এ দলের সঙ্গে পাকিস্তান সফর করেছেন মুশফিকুর রহিম ও মমিনুল হক, মাহমুদুল হাসান জয় সহ অনেকে। সেই দল থেকেও জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার সুযোগ পাবেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বদলে যাওয়া অদম্য বাংলাদেশে অন্য অনেক সেক্টরের মতো ক্রিকেট বোর্ডেও পরিবর্তন চান নাজমুল আবেদিন ফাহিম। তেলবাজ এবং সুযোগ সন্ধানীদের বাদ দিয়ে যোগ্যদের দিয়ে বিসিবি পরিচালনার আহ্বান তার। এই জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই বিশ্লেষক এবং কোচ। নারী বিশ্বকাপ আয়োজনে এখনও আশাবাদী ফাহিম। উদ্ভূত পরিস্থিতি আইসিসি আমলে নেবে বলেই বিশ্বাস তার। দুঃশাসনের দিন শেষ, তারুণ্যের জয়গানে আধার কেটে নতুন দিনের স্বপ্ন দেখছে বাংলাদেশ। সর্বত্রই পরিবর্তনের ডাক। বাদ যাবে কেন কোটি মানুষের আবেগ ভালোবাসার ক্রিকেট? হাসিনা সরকারের পতন হয়েছে, ধীরে ধীরে কাটছে অস্থিরতা। তবুও বিসিবি কার্যালয়ে শুনশান নীরবতা। হাতে গোনা কয়েকজন বাদে আত্মগোপনে অধিকাংশ পরিচালক। তবে একজন এসেছিলেন যিনি বোর্ডের কোনো দায়িত্বে না থাকলেও ক্রিকেটারদের গুরু নামে খ্যাত নাজমুল আবেদিন ফাহিম। আমি যেহেতু খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি, আমার মনে হয় না যে বিসিবি খুব একটা ডিসিপ্লিন একটা অর্গানাইজেশন। এখানে পরিবর্তন আনার দরকার। কাজের যে ধরন, এখানে যে ইনডিসিপ্লিন অ্যাক্ট হয় ভেতরে ভেতরে, সেটার পরিবর্তন আনাটা খুব দরকার। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে রাইট কাইন্ড অফ পিপল আর হিয়ার। সো ইটস নট ন্যাচারালি আমাকেই হতে হবে, দ্যাট মেবি আদার পিপল। আমাদের দেশে আছে, দেশের বাইরেও কিন্তু আমাদের লোকজন আছে। সামনে ব্যস্ত শিডিউল টাইগারদের, তার উপর বাংলাদেশ নারী বিশ্বকাপের স্বাগতিক। অনিশ্চিত বয়সভিত্তিক ক্রিকেট AHP ইউনিট টাইগার্সের কার্যক্রম। ক্রিকেট ও ক্রিকেটারদের অভিভাবক শূন্য রাখার দায়ে বোর্ড কর্তাদের পদত্যাগের দাবি নাজমুল আবেদিন ফাহিমের। এতে বোঝা যায় যে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো সে সময় পালন করেনি। যদি ঠিকমতো পালন করতেন তাহলে আমার মনে হয় তারা সাহস করে আসতে পারতেন। তারা, আমার মনে হয় না তারা ক্রিকেটের সেবক ছিল। তাদের নিজস্ব এজেন্ডা ছিল, সেই এজেন্ডাই তারা ফুলফিল করেছে গত একটা যুগ বা তার বেশি সময়। আছে নিজস্ব প্রস্তাবনাও, যে জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্দিষ্ট রূপরেখাও দেবেন এই ক্রিকেট বিশ্লেষক ও কোচ। আমার ইচ্ছা আছে সেরকম একটা দেয়া। তাতে যেটা হবে যে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছেন, যারা সিদ্ধান্ত নেবেন, তাদেরও বোধহয় বুঝতে সুবিধা হবে তাদের চিন্তাভাবনাটা কোন দিকে যাওয়া উচিত। সেই সঙ্গে নতুন কমিটিতে যারাই আসুক তাদের স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আনার দাবি নাজমুল আবেদিন ফাহিমের। মাহবুব ইমন। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংঘাত হানাহানি ভুলে রাষ্ট্র সংস্কার কাজে সবার সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রংপুরে বললেন, নির্বাচন কবে হবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। 25তম নতুন প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনে আজ শপথ। দ্রুতই সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হওয়া প্রয়োজন, মত অ্যাটর্নি জেনারেলের। ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। প্রচলিত আইনে হত্যার বিচার দাবি। অনিয়ম দুর্নীতি ফিরে এলে প্রতিহতের ঘোষণা। ব্যাংক থেকে 2 লাখ টাকার বেশি তোলা যাবে না। সন্দেহজনক লেনদেন বন্ধ রাখার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। পদত্যাগ করলেন বিএসইসির চেয়ারম্যান শিবলি রুবায়াতুল ইসলাম। এই ছিল ভোরের সময়ে, এরপর দেখবেন সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।